স্বাগত আজকের ভোটের ট্রেনে আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকের আলোচনা বিষয় ভোটের অংশীদার। আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলবো ভোট রাজনীতি সংস্কারের নানা সমীকরণ নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি মূলত যুক্ত হবেন। একজন যিনি স্টুডিওতে যুক্ত হবেন জবানের সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম, এবং সরাসরিও যুক্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। তবে শুরুতেই দেখে আসতে চাই চলতি আলাপ কি আছে। আজকে কিন্তু বেশ কিছু আলোচনা আছে নির্বাচন নিয়ে। সেক্ষেত্রে যেমন পররাষ্ট্র উপদেষ্টা আজকে কথা বলেছেন যে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব, এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এবং বাংলাদেশ আগামীর যে নির্বাচন সেটা নিয়েই নিজেরাই আসলে কাজ করবে বলে জানাচ্ছে। এবং পরিবেশ উপদেষ্টা বলছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, এখানে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে মনে করছি না। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ কথা বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন চায় আসন্ন নির্বাচনটি যেন সুষ্ঠু, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হয়। এবং বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন তিনি বলেছেন যে 31টির মধ্যে 26টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তাই পিআরের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এসব বিষয় নিয়েই আমরা কিন্তু আলোচনা করব। দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। স্বাগত আপনাকে। আমরা আব্দুস সালাম আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে যেহেতু সব মিলে হয়তো 3 থেকে 4 মাস বলা যায় যে নির্বাচনের বাকি, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা দেখছি যে যেই দলগুলোর মধ্যে নানা ধরনের মতানৈক্য আছে, কেউ পিআর চাচ্ছে, কেউ চাচ্ছে না। সেক্ষেত্রে ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনটি কি আমরা সব দলের অংশগ্রহণের ভিত্তিতেই দেখতে পাচ্ছি, নাকি বিগত যেই 3টি নির্বাচন সেখানে অনেকেই আসলে আপনারা সহ অনেকে অংশ নেননি, সেই ধরনের একটা পরিস্থিতির দিকে যাচ্ছে? কি মনে হয় আপনার কাছে? না, আমি তো পজিটিভলি চিন্তা করি যে আসলে দেখেন, কারণ যারা মেইনলি পিআরের কথা বলতেছে জামাত ইসলাম, তারা তো আমাদেরও আগে নির্বাচনে নেমে গেছে। কাজে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই। তারা একটা শুধু জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছে, আর আন্দোলন ভাব নিয়ে একটা নির্বাচনে যেতে চায়। এগুলো বাংলাদেশের মানুষ বুঝে। আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, আর ফেব্রুয়ারিতে হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। দেশের যে অবস্থা, সামগ্রিক যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, রাজনৈতিক যে অবস্থা, আন্তর্জাতিক যে অবস্থা, সব কিছু মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণ সবাই চায়, আপনারা শুনেছেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, আজকে যে কোনো রাষ্ট্র যারা আমাদের দাতা গোষ্ঠী আছে তারা বলেন, সবাই চায় যে অতি দ্রুত একটা নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু আপনি বলছেন যে জামাত আসলে নির্বাচনে নেমে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে 31টা দল, তার মধ্যে 26টা দল কিন্তু পিআর চাচ্ছে বলে তারা মনে করছে, এবং সেটা দেখাও যাচ্ছে যে এনসিপি থেকে শুরু করে অন্যান্য দলগুলো। অর্থাৎ নির্বাচনে কি তাহলে এই যে বড় অংশ আসলে চাচ্ছে না, জামাতের বাইরে আসলে যারা পিআর চাচ্ছে তারা কি অংশগ্রহণ করবে, কি মনে হয়? না, আপনি এনসিপি পাইলেন কোথায়? এনসিপি তো উচ্চ কক্ষে পিআর চাচ্ছে, উচ্চ আপার হাউসের কথা বলছে তারা, পিআর সিস্টেম। হ্যাঁ, তাই নিম্ন কক্ষের ব্যাপারে তো তারা বলে নাই। তাই কাজেই এটা যেটা বলছে 26টা দল, এটা ঠিক না। আমরা তো বলতে পারি যে বেশিরভাগ দলই আজকে চাচ্ছে যে প্রসেসে আছে, যেটা আমরা চাচ্ছি ওই প্রসেসে নির্বাচন চায়। আব্দুল সালাম, একটা বিষয় আমরা দেখি যে বিগত সময়ে আমরা দেখেছি যে যে নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলো যেমন বিএনপির পাশাপাশি আওয়ামী লীগও কিন্তু সমানভাবে অংশগ্রহণ ছিল। হয় তারা সরকারি দলে ছিলেন, আপনারা বিরোধী দলে, কিংবা আপনারা সরকারি দলে, তারা বিরোধী দলে। এবার আসলে আগামীর নির্বাচন যেহেতু আওয়ামী লীগ নেই, সেক্ষেত্রে সেই ভোটগুলো আসলে কোন দিকে যেতে পারে? সেটা কি বিএনপির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। আমরা তো মনে করি সম্ভাবনা আছে, কারণ দেশের যে একটা অস্থির অবস্থা ছিল, আজকে যদি সবাই একটা সেটেল একটা গভর্নমেন্ট চায়, কাজে আমরা তো মনে করি যে সেই কারণেই তারা বিএনপির পক্ষে রায় দিবে। কারণ অতীতে যে কোনো সময় দুঃসময়
জাতির দুঃসময়ে বিএনপি যে রোল প্লে করেছে, সেটাতে আপনারা জানেন যে বিএনপি একটা অতীত, একটা গ্লোরিয়াস একটা অতীত আছে। কাজে এই ক্রাইসিস মুভমেন্টগুলো সবসময় বিএনপি ফেস করেছে। তো কাজে বিএনপির উপরে জনগণ আস্থা রাখবে এবং জনগণ আস্থা আছে, যেটা আমরা মনে করি। এই কারণেই তো যারা অন্যান্যরা চেষ্টা করতেছে যত নির্বাচন পিছানো যায়, তারা মনে করে যে বিএনপির বোধহয় একটু খারাপ অবস্থা হবে, নির্বাচনটা যত পিছাইতে পারি আমরা ততই বোধহয় লাভ। তারা তো ওই কারণে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, ওই কারণেই তো তারা এই ধরনের টালবাহানা করতেছে বা নির্বাচনকে পেছানোর জন্য একের পর এক। নাহলে তো 6 মাসের মধ্যে যদি বাংলাদেশে নির্বাচন হয়ে যেত, তাহলে বুঝেন যে আজকে বাংলাদেশের অবস্থাটা কত ভালো হতো। কিন্তু এটা তো বিএনপির ক্ষতি না, একটা দেশের ক্ষতি হচ্ছে। কাজে এখনও আমরা বলবো যে আসলে জনগণের উপরে যদি আস্থা থাকে, তাহলে নির্বাচন নিয়ে আর টালবাহানা না করে, আর এই সমস্ত জনগণকে বিভ্রান্ত না করে এখন জনগণের কাছে যাওয়া উচিত, যে জনগণ যাদেরকে ম্যান্ডেট দেয়। আর আরেকটা হলো যে তাদের যদি থাকে পিআর বা আদার্স, সেটা নিয়েও তারা জনগণের কাছে যেতে পারে যে আমরা পিআর সিস্টেম চাই, এটার পক্ষে আপনারা ভোট দেন। তাহলে তাদেরকে যদি ভোট দেয় বেশিরভাগ মানুষ, তারপর তারা সংসদে যায় পিআর সিস্টেম চালু করবে, অসুবিধা কী আছে? কিন্তু না, আমরা তো দেখি যে আসলে বিএনপির যে ভোটার আছেন, অধিকাংশ আসলে বিএনপি যদি ভোটে নাও যায় বা নির্বাচনে নাও যায়, সেক্ষেত্রে তারা কিন্তু আওয়ামী লীগে যাচ্ছেন না। আবার আওয়ামী লীগের যারা ভোটার আছেন, তাদেরকেও আমরা বিগত সময় তেমনভাবে দেখিনি। কিন্তু যেহেতু দলটি পুরোপুরি বাইরে, সেক্ষেত্রে এই ভোটগুলো কি বিএনপির দিকে আসলে আসার সম্ভাবনা আছে, নাকি সেটা জাতীয় পার্টি বা অন্যান্য দলের দিকে যেতে পারে? আপনি যেটা বললেন এটা আপনার একটা ধারণা। আপনি যদি অতীতগুলো বিশ্লেষণ করেন, বিএনপি তো আগে ছিল না, তাই না? বিএনপির জন্ম হওয়ার পর থেকে বিএনপি এত জনপ্রিয় হলো কিভাবে? অর্থাৎ জনগণ দেখে যে কে সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করছে, তাই কাজেই জনগণ তার পক্ষে যায়। এখানে জনগণ কারো কেনা না। এটা যদি কেউ মনে করে যে ওই দলটার জন্য জনগণ কেনা, কেউ কেনা না। জনগণ তার পক্ষেই ভোট দিবে যারা একটা ভালো গভর্নেন্স দিতে পারবে, ভালো গভর্নেন্স দিতে পারবে। তো বিএনপি অতীতে ভালো গভর্নেন্স দিয়েছে, কাজে সেই কারণে আমরা বলতে পারি। আর এখন তো যেটা ক্রাইসিস, যে আজকে যদি আমার পুশিন থামাইতে হয়, আজকে যদি আমার সীমান্তের ক্রাইসিস থামাইতে হয়, আজকে যদি আমার পানির সমস্যার সমাধান করতে হয়, আজকে যদি রোহিঙ্গার সমস্যার সমাধান করতে হয়, এটা জোরালোভাবে বলতে পারে একমাত্র বিএনপি। তো সেই কারণেই বিএনপির জনগণ তো সবসময় এটা প্রমাণ করেছে যে তারা বিএনপির পক্ষে ছিল। যখনই নিরপেক্ষ ভোট হয়েছে এবং মানে ভালো ভোট হয়েছে, তখনই জনগণ বিএনপির পক্ষে ভোট দিয়েছে। কাজে আমরা এবারও আশা করি যে একটা ভালো ভোট হবে এবং সে ভালো ভোটে জনগণ বিএনপির পক্ষে আস্থা রাখবে। আমরা সাম্প্রতিককালে দেখেছি যে যেমন গণ অধিকার পরিষদ কিংবা এনসিপির তরফ থেকেও বলা হচ্ছিল যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে, এবং সেটা নিয়ে আমরা দেখেছি যে নুরুল হক নুরুর যে দল, তারা গিয়ে বিক্ষোভ করেছিলেন এবং সেখানে হামলারও শিকার হয়েছিলেন। বিএনপির আসলে এই ব্যাপারে অবস্থানটা কি? আপনারা জাতীয় পার্টিকে কি নিষিদ্ধ চান, নাকি আগামীর ভোটে দেখতে চান? না শোন, আমরা বলছি যে যারা অপরাধী এবং যারা স্বৈরাচার বা স্বৈরাচারের যারা দোষর ছিল, তাদের বিচার হতে হবে। বিচারটা আগে হতে হবে, তার পরবর্তী পর্যায়ে হলো তাদের অংশগ্রহণ হবে কি হবে না। আর এটা অ্যাবসলিউটলি যেটা দলের ব্যাপার, যেটা হলো আইনের ব্যাপার, কাজে এটা কোর্টের ব্যাপার। কোর্ট উইল ডিসাইড যে কি হবে। এটা তো আমি বলে দিলে হবে না। কিন্তু আপনাদের দলের কোনো কি আসলে অবস্থান নেই? আপনারা তো যেমন আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের একটা অবস্থান আছে। দলের অবস্থান আমাদের পরিষ্কার। দলের অবস্থান আমাদের পরিষ্কার যে আমরা চাই, এবং আমরা বারবার বলে আসছি, যারা শেখ হাসিনাকে স্বৈরাচার বানাইছে এবং তার দোসর যারা ছিল, যাদের কারণে আজকে দেশের এত ক্ষতি হয়েছে, তাদের তো বিচার হতেই হবে। বিচার ছাড়া তো কোনো বিকল্প নাই। আব্দুল সালাম, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিব ভোটের ট্রেনে ছোট একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি অংশীদার নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক রিজাউল করিম রনি, এবং সরাসরি যুক্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার সহকর্মী যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়। তিনজনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে একটু আজিজুল সঞ্চয়ের কাছে যেতে চাই।
যে তিনি আসলে একেবারে তৃণমূল যারা ভোটার আছেন তৃণমূলে তারা আগামী নির্বাচন নিয়ে কী ভাবছেন এবং ভোটের যে অংশীদার যে দলগুলো তাদেরকে নিয়ে আসলে কী ভাবছেন এবং বড় একটা অংশ যেহেতু তারা ভোটের বাইরে থাকছেন সেই ভোটগুলো আসলে কোন দিকে যাচ্ছে তারা কি মতামত দিতে চান একটু জানতে চাই আজিজুল সঞ্জয়ের কাছে। সাকিব, ভোটের ট্রেনে আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার সঙ্গে দুইজন অতিথি যুক্ত আছেন। আমার বাম দিকে আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জামায়াতে ইসলামের আমির মাওলানা মোবারক হোসেন এবং আমার ডান পাশে আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি এবিএম মুমিনুল হক। আসলে আমি প্রথমে আপনার প্রশ্নটি যদি শুরু করে আমি একটু জানতে চাইবো জেলা বিএনপির সহ সভাপতি মুমিনুল হকের কাছে, এই যে আসছে ফেব্রুয়ারিতে সরকার একটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তো যেহেতু এখন সব দলের অংশগ্রহণের বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন এবং যেহেতু একটি বৃহৎ দল এখন রাজনীতির বাইরে আছে আওয়ামী লীগ, তাদেরকে নিয়ে আপনারা কি ভাবছেন বা এই নির্বাচনে কতটুকু অংশগ্রহণমূলক হবে বলে আপনারা মনে করেন, আপনারা কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। এখন টিভি আসলে বর্তমানে এই রাষ্ট্রীয় পট পরিবর্তনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি সেটা নির্বাচন। এই নির্বাচন বিগত 17 বছরে বাংলাদেশে নির্বাসনে চলে গিয়েছিল, অর্থাৎ মানুষ তাদের গণতান্ত্রিক মৌলিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নতুন প্রজন্মের যারা আজকে 30-32 বছর কেউই সত্যিকার অর্থে তাদের গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করতে পারেনি। তো এখন যে জিনিসটি আসছে ফেব্রুয়ারিতে নির্বাচনের তোড়জোড় প্রস্তুতি চলছে, সেখানে আপনি যে গুরুত্বপূর্ণ টপিকসটি বলেছেন ইনক্লুসিভ ইলেকশনের কথা, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা, আমরা সবসময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছি এবং বিগত সময় নির্বাচন হয়েছে, সেখানে সব দলই অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা বিগত 17টি বছর দেখেছি 2014 সালে যেটি 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, সেখানে কোনো ভোটার যায়নি, 5% মতন ভোটাধিকার প্রয়োগ করেছিল। 2018 সালে দিনের ভোট রাতে হয়েছিল এবং 2024 সালে আমি এবং দামির যে খেলা হয়েছিল তাদেরই আওয়ামী লীগের যেই প্রার্থী ও দুই প্রার্থীর মধ্যে নির্বাচন হয়েছিল। তো এখন বর্তমানে মানুষের যেই দাবি, মানুষ মুখিয়ে আছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তো সামনে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে। আমরাও চাচ্ছি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা যে দাবিটি করেছিলাম যে একটি সব দলের অংশগ্রহণটা আপনারা কিভাবে নিশ্চিত হবে? সব দলের মোটামুটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক মাঠে যে দলগুলি সক্রিয় আছে প্রত্যেকেই অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আপনি যে জিনিসটি আপনারা ইন্ডিকেট করেছেন আওয়ামী লীগ পলাতক সরকারের কথা যেটা বলেছেন আর কি, সেটা বর্তমানে একটি খুনি পলাতক একটি লুটেরা সরকার, তারা গণহত্যাকারী সরকার। তাদের মানবাধিকার অর্থাৎ ইন্টারন্যাশনাল মানবাধিকার ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে, যে মানবাধিকার ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর উনি বলেছেন যে এই প্রসিকিউশনের মাধ্যমে তারা মানে ক্লিয়ার না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশের প্রতিটি নাগরিকের সেই আমি বুঝতে পারছি। আমি এখন যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মোবারক হোসেনের কাছে। আপনার কাছে আমি জানতে চাইবো, আপনারা তো একটি দাবি জানিয়ে আসছেন ভোটের আগে যে পিআর পদ্ধতি ছাড়া আপনারা কোনো নির্বাচন চান না। সেক্ষেত্রে এখন যদি এই পিআর পদ্ধতি যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে আপনারা ভোটে আপনারা যাবেন কিনা? এছাড়া এখানে আওয়ামী লীগের অংশগ্রহণ আপনারা চান কিনা, বা এই সব দলের অংশগ্রহণ আপনারা কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং দেশবাসীকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সত্যি আপনি বলেছেন, আগামী যে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চিফ অ্যাডভাইজারকে, যিনি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ইতিমধ্যে দিনক্ষণ ঘোষণা করেছেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা অবশ্যই নির্বাচনমুখী দল, নির্বাচনকে আমরা অংশগ্রহণ করানোর চেষ্টা করছি। জামায়াত ইসলামী বরাবরের মতোই একটু অংশগ্রহণ নির্বাচনের পক্ষপাতিত্ব করছেন। সকল দল অংশগ্রহণ করুক, তাদেরকে আমরা চাই। তবে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার তারা নির্বাচন অংশগ্রহণ করে সেটা আমরা চাই না। আর তারা যে পর্যন্ত জুলুম অত্যাচার দেশের মানুষে করেছে, একটা মানুষের যদি মানবতা রাজনীতি করতে না পারে, রাজনীতির অধিকার তাদের নাই, সুতরাং আমরা তারা নির্বাচন সেটা আমরা চাই না। এছাড়া বাকি সেক্ষেত্রে পিআর পদ্ধতির যে আপনারা যে দাবি তুলছেন সেই দাবির বিষয়ে আপনারা কি বলবেন? আমরা পিআরটা এই জন্য বলছি, মানুষ নতুনত্ব চাই, পুরাতন পদ্ধতিতে মানুষ চাচ্ছে না। একটা দিন মনে হচ্ছে যে প্রতিটি ভোটারের মূল্য দরকার, প্রতিটি দলের দেশ পরিচালনা অংশগ্রহণ তার দরকার। এবং আমরা দেখছি প্রতিটি নির্বাচনে কিছু অনিয়ম হয়, একমাত্র 91 নির্বাচন ছাড়া বাকি সব নিয়মগুলিতে অনিয়মের কিছু পাওয়া যাচ্ছে। এক নির্বাচনগুলো পেশি চুক্তি হয়, তারপরে কালো টাকার প্রভাব থাকে, 10টা হুন্ডা 20টা নির্বাচন, এই সমস্ত অনেকগুলি শুনেছি। একটা দেশ পরিচালনার জন্য সকল মানুষের অংশগ্রহণ, সকল ভোটের যথেষ্ট মূল্যায়ন এবং সকল দলকে নিয়ে আগামী দেশ পরিচালনার জন্য আমাদের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আমরা পেয়ার পদ্ধতি আন্দোলনে আমরা চেষ্টা করছি দেশের মানুষকে বোঝানোর
করার জন্য আমার বিশ্বাস যে সমস্ত দলগুলি এখন পিআর চাচ্ছেন তারাও অল্প দিনের ব্যবধান তারাও বলবে পিআরটাই আমাদের প্রয়োজন। হ্যাঁ, পিআর যদি নেগেটিভ আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাইবো যে আপনারা যেহেতু বলছেন যে দীর্ঘদিন কিন্তু ভোটের সময় আমরা দেখেছি যে ভোটাররা কিন্তু আসলে ভোট কেন্দ্রে যেতে পারেনি, সেক্ষেত্রে এবার কি ভোটাররা ভোট কেন্দ্রে যাবে বলে আপনারা মনে হ্যাঁ, করেন? আমি নিশ্চয়ই মনে করছি, আমি খুব আবেগের সাথে বলছি, যে সমস্ত ভোটার 17.5 বছর ভোট দিতে পারে না তাদের মধ্যে প্রচন্ড একটা আবেগ, তারা ভোট দেওয়ার প্রচন্ড আগ্রহ করে আছেন। ভোট যখন হবে তখন জি, সাকিব, আপনি শুনছিলেন যে বিএনপি এবং জামাত দুই দলের নেতারাই কিন্তু বলছেন যে আসলে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চান, সব দল অংশগ্রহণ করুক। তবে তারা বলছেন যে আওয়ামী লীগের যেহেতু তারা গণহত্যার দায় তারা অভিযুক্ত, সেক্ষেত্রে তাদের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা চাচ্ছে না যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক। তো সাকিব, আমার কাছে আজকে এই ছিল এই যে ভোটের ট্রেনে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে এই অংশগ্রহণমূলক নির্বাচন সংক্রান্ত দুই দলের যে নেতৃবৃন্দ আছেন তাদের মতামত। আজিজুল সঞ্চয়, অসংখ্য ধন্যবাদ আপনি মতামত নেয়ার জন্য। আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে কিন্তু জানছিলাম যে আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগকে আসলে চায় কিনা কিংবা কিভাবে দেখছে সেসব বিষয়গুলো কিন্তু তারা নেতা এবং ভোটারও তাদের মুখে কিন্তু ফুটে এসেছিল। আমরা একটু রেজাউল করিম রনি আপনার কাছেই যেতে চাই শুরুতে, যে একটা বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেক্ষেত্রে একেবারেই অনেকটাই স্পষ্ট যে আওয়ামী লীগ আসলে অংশগ্রহণ করছে না, সেক্ষেত্রে এই ভোটগুলো আসলে কোন দিকে যেতে পারে কি মনে হয়? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা, এবং আমার সহালোচক শ্রদ্ধেয় বড় ভাই সালাম ভাই আছেন। তো দেখেন, প্রথম কথা হলো ভোটারের পরিচয় নির্বাচন হওয়ার আগেই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, গণসংহতি, রাষ্ট্রচিন্তা এরকমভাবে ভাগ করে দেওয়াটা অন্যায়। ভোটারের পরিচয় ভোটার। তো এখন আওয়ামী লীগের ভোটার, বিএনপির ভোটার, জামাতের ভোটার বলে কোনো ভোটার এমনি থাকে না। ইন জেনারেলি সবাই হলো ভোটার রাষ্ট্রের চোখে। মানে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তার চোখে সবাই ভোটার। এখন আওয়ামী লীগের প্রশ্নটি দেখেন, আওয়ামী লীগকে আমাদের বুঝতে হবে। আওয়ামী লীগকে যখন আপনারা একটা রাজনৈতিক দল আকারে আলোচনা করবেন তখন বুঝতে হবে বাংলাদেশে রাজনীতির ব্যাপারে আমাদের যে চৈতন্য বা আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যে বোঝাপড়া, তাতে সমস্যা আছে। আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী সংগঠন এবং ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। এটার কোনো রাজনীতি থাকে না, এটা একটা সংগঠন থাকে এবং এই সংগঠনটা টিকায় রাখে কতগুলো অলিগার্ক, এই যে লুটপাটের একটা সিন্ডিকেট। ফলে আওয়ামী লীগের এটা ফ্যাসিবাদ বললেও বেশি বলা হয়। ফ্যাসিবাদও একটা পলিটিক্যাল মতাদর্শ, তারও একটা আপনার কি বলবো যে এক ধরনের নৈতিক ভিত্তি থাকে, কেউ পালায়া যায় না, হিটলার পালায়া যায় নেই। তো ফলে এটা একটা লুটপাটের সিন্ডিকেট ছিল এক অর্থে, এটা ফ্যাসিবাদও ছিল না ওই রকম, মানে ক্লাসিক্যাল অর্থে। তো ফলে এরকম একটা মাফিয়া সিন্ডিকেটকে রাজনীতি মনে করার কোনো কারণ নাই। ফলে এই জন্য আগামী দিনের বাংলাদেশ, আমি যেটা দুইটা কথা বলি বারবারই, সেটা হলো এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এটার পরে পলিটিক্যাল যাত্রা শুরু হবে, কারণ আওয়ামী লীগ হলে একটা ট্রাইবাল পলিটিক্স করে, একটা গোত্রবাদী রাজনীতি করে। কিন্তু আমাদের 5 তারিখের পরে জেনজির আকাঙ্ক্ষা হলো একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের দিকে যাওয়া, এবং নাগরিক ভিত্তিক রাষ্ট্রে যাওয়ার জন্য আমাদের যেটা দরকার একটা আপনার লিবারেল ডেমোক্রেটিক মধ্যপন্থার রাজনীতি আমাদের দরকার। সেইটা যারাই করতে পারবে তারাই আগামী দিনে বাংলাদেশকে লিড দিতে পারবে। আমরা আর কোনো মতাদর্শিক সংগঠনকে দেখতে চাই না। তো ফলে এখন এখানে একটা মধ্যপন্থার ধারাকে মূলধারা করতে হবে, যেখানে আপনি কি বিশ্বাস করেন, আপনি কি চিন্তা করেন, আপনি কোন দলের, আপনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে না বিপক্ষে, এটা কেউ জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে আপনি আপনার অধিকার পান কি না, আপনি কোন ধর্মের, কোন বর্ণের, কোন চেতনার, বাঙালি না অবাঙালি, এগুলি প্রশ্ন না। প্রশ্ন হবে আপনি বাংলাদেশি, আপনি দেশের নাগরিক, রাষ্ট্র আপনার অধিকার নিশ্চিত করছে কিনা। এইটার উত্তরণের জন্য এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ হলো আমাদের প্রথম পদক্ষেপ। যখন আপনি এবং আওয়ামী লীগ মুক্ত একটা দেশ করার জন্য আরেকটা জিনিস করতে হবে, রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগকে প্রপারলি ডিল করতে হবে। এই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা বলছিলাম আপনার রিকনসিলিয়েশন করেন, কারণ আওয়ামী লীগ আমাদের ইন্টিমেট এনিমি। আপনার পরিবারে, আমার পরিবারের প্রত্যেকের পরিবারে আওয়ামী লীগ আছে। ফলে ফৌজদারি অপরাধে যারা অপরাধী, যারা গুম খুম হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিচার করেন। এর বাইরে যারা সাধারণ সমর্থক, এই যে আপনি যাদেরকে ভোটার বলছেন, আমি এখন আর তাদেরকে আওয়ামী ভোটার বলি না, আপনি তাদেরকে রিকনসিলিয়েশন করেন। তারা যাতে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল মনে না করে, বরং তারা যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদেরকে সামিল করার জন্য আগ্রহী হয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের হক নিশ্চিত করেন, এবং তাদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন। তো সেটা করার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে যে আইনের শাসন ফেরত আনতে হবে, ক্রিমিনালদের আগে বিচারের আওতায় আনতে হবে। সেক্ষেত্রে 1 বছরের অবস্থাটা হলো ক্রিমিনালরা এখানে সরকারের ছত্রছায়ায় পালায়ে যাচ্ছে, তারপরে যাদেরকে ধরা হচ্ছে হরে ধরে মামলা দেওয়া হচ্ছে। বিচার প্রক্রিয়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার শুরু করার ব্যাপারে সেদিন দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সংগঠন হিসাবে বিচারের প্রসঙ্গটি এনেছেন। ডেফিনেটলি সংগঠন হিসাবে, কারণ এই 15 বছরের কথা যদি একটু পাশেও রাখেন, এই শুধু জুলাই আগস্টের গণহত্যার সময়
ছাত্র জনতার উপর আক্রমণের সিদ্ধান্তটা শুধু ব্যক্তির সিদ্ধান্ত ছিল না, এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। ফলে সাংগঠন হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা দরকার। এই এতগুলো কথা বললাম, এই পুরা প্রক্রিয়াকে যদি সামারাইজ করি, তাহলে এখন সরকার দিক থেকে সিদ্ধান্ত হলো তার বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় এই সংগঠনটির কার্যক্রম স্থগিত সংগঠনের কার্যক্রম যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু স্থগিত, ফলে তার আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই। ফলে এখন এই যে ভোটারগুলো, যে সমর্থকগুলো আছে, তাদের জন্য কি তাহলে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাদের জন্য যেহেতু সরকার রিকনসিলিয়েশন করলো না, সরকার প্রপারলি বিচার উদ্যোগ নিল না, 1 বছর চলে গেল, তাহলে আমরা মনে করি আগামী যে নির্বাচনটা, এটা যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয়, এই নির্বাচনটা একটা রিকনসিলিয়েশন হিসাবে কাজ করবে। কারণ হইলো সেখানে যদি নৌকা মার্কা না থাকে, তাকে অন্য যে কোনো মার্কা বাইসা নিতে হবে বেশিরভাগ ভোটারের, কারণ তারা তো আমাদের পরিচিত। কারণ এটা কি জাতীয় পার্টির দিকে যেতে পারে? যে কোনো মার্কা তারা যদি বেছে নেয়, যেটা যদি বৈধ হয়, সরকার যদি তাদের কার্যক্রম নিষিদ্ধ করা না থাকে, তাহলে কিন্তু তাদের এক ধরনের রাজনৈতিক পুনর্বাসন হয়ে যায়, এটা একটা রিকনসিলিয়েশন হয়ে যায়। তখন ইলেকশনের পরে তাদেরকে কেউ আর আওয়ামী সমর্থক বলতে পারবে না, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নৌকা মার্কা নির্বাচনে ছিল না। তারা অন্য যে কোনো মার্কা যদি বাইসা নেয় এবং সেটা যদি অবৈধ না হয়, মানে বাংলাদেশের প্রচলিত আইনে, তাহলে কিন্তু তাদেরকে তখন আর আপনি আওয়ামী লীগের ভোটার, আওয়ামী সেন্টিমেন্ট, হ্যাঁ, ওই জায়গা থেকে আপনি আর কয়েন করতে পারবেন না। তখন বিদ্যমান, এই জন্যই বললাম যে কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এইখানে যদি আপনি পৌঁছাইতে পারেন, তখন রাজনীতির বিকাশ শুরু হবে। এবং যখন এই ট্রাইবাল পলিটিক্স থেকে একটা মধ্যপন্থা নাগরিক ভিত্তিক রাজনীতির জায়গায় যাত্রা শুরু হবে, তখন আর কেউ জিজ্ঞেস করবে না সে কোন চেতনার, কোন মতাদর্শের অংশীদার। তো তখন আমরা যেটা করতে পারবো সেটা হলো যে আমরা দেখব যে নাগরিক হিসাবে সে তার অধিকার পাচ্ছে কিনা, সে কোন দলের সমর্থক, অতীতে কি ছিল, অতীতে তার ভূমিকা কি ছিল, এক্সেপ্ট ফৌজদারি অপরাধ কথা বাদ রেখে বলছি। ফৌজদারি অপরাধ সেটা যদি 100 বছর আগেও কেউ করে, সেটা অপরাধ, সেটা বিচার হইতে হয়। বিচার না হলে এটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয় এবং এটা খুব বাজে উদাহরণ তৈরি হয়। জন্য একটি বিচারের পরে আসলে তারা যদি, হ্যাঁ, বিচারের পরে, আর এমনি নর্মাল সমর্থক বইলে, আওয়ামী ভোটার বইলে কোনো ভোটার নাই, বিএনপি ভোটার বইলে কোনো ভোটার নাই। ভোটার হইলো বাংলাদেশের জনগণ, প্রাপ্তবয়স্ক নাগরিক আইনগতভাবে, এবং নির্বাচনের সময় তারা তাদের মার্কা বা রাজনৈতিক দল, চিন্তা, মতাদর্শ যখন পছন্দ করে ভোট দিবেন, তখন তারা আপনার এবং যেই দল জয়ী হবে বা পরাজিত হবে, সেই অনুযায়ী, সেই ভোটের হিসাব অনুযায়ী আপনি বলতে পারেন যে অমুক অংশের ভোটার বিএনপির ভোটার, অমুক অংশের এত% আওয়ামী লীগের ভোটার। কিন্তু পার্সোনাল আকারে নাগরিকদেরকে আপনি কখনো আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের ভোটার আকারে আখ্যায়িত করতে পারেন না। ইভেন এটা ডেমোক্রেসির একটা বিউটি। ধরেন আমি আমেরিকান ইলেকশনের সময় আমেরিকাতে ছিলাম, কিন্তু আমরা মতাদর্শগুলো তো আসলে দেখি যে সেগুলো থাকবে সমাজে, তিনি কোনো সমস্যা নাই, সেই পন্থী কিংবা ওই দলটা করেন, সেটা তো আমরা দেখি। সে না, এটা কিন্তু ভোটার, যখন সে ভোটার, আপনি জানতে চাইতে পারবেন না সে আওয়ামী লীগ না বিএনপি না জামাত না কি, সে ভোটার আপনার চোখে, এবং সে কাকে ভোট দিবে এটা তার সিক্রেট। এটা শুধুমাত্র সে জানবে, কারণ সে যেখানে ব্যালট যে পূরণ করে, এটা কি সব ক্যামেরার সামনে পূরণ করে কোন নির্বাচনে? ব্যালটটা সে নিজে জানে সে কাকে ভোট দিচ্ছে। ফলে ভোটের একটা সিক্রেসি আছে, মানে যে ব্যক্তি ভোট দিচ্ছেন যে দলকে। আমরা আপনার কাছে আসবো, আমরা একটু আব্দুল সালাম আপনার কাছে যেতে চাই, যে আমরা বেশ বলা যায় যে বছর খানেকের মধ্যে আসলে বিএনপির বিভিন্ন নেতা মাঝে মধ্যেই কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের যদি কেউ বিএনপিতে যোগদান করতে চায় তাহলে সেটা আপনারা সাধুবাদ জানাচ্ছেন। আপনারা এই 1-1.5 বছরে আসলে আওয়ামী লীগের সমর্থক যদি বলি, যারা আসলে দল করেছেন, তেমন আসলে কতজনকে আপনারা পেয়েছেন? শোনেন, আওয়ামী লীগ কীভাবে বিএনপিতে জয়েন করবে, বা আওয়ামী লীগ যে করে সে বিএনপিতে জয়েন করবে কিভাবে? দুইটার আদর্শ আলাদা। অর্থাৎ আমাকে যে কেউ যদি বিএনপিতে ওয়েলকাম করেছিলেন, তাহলে বিএনপির যে আদর্শ আছে, তাই না? না না, এটা কে বলছে আমি জানি না, কিন্তু এটা হলো যে সোজা কথা, যে বিএনপির আদর্শ মেনে, বিএনপিতে একটা আদর্শ আছে, তাই না? বিএনপির একটা দফাভিত্তিক একটা আছে, যে আমাদের যে 19 দফা নিয়ে আমাদের যেটা যাত্রা শুরু, তা আমাদের তো সেই ইসের আদর্শের বাইরে বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বিশ্বাস করে, আর আওয়ামী লীগ তো বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে না। কাজে এটা হলো কমপ্লিটলি আলাদা। অর্থাৎ একটা দল আরেকটা দলে জয়েন করতে পারে না, একটা জোট হইতে পারে, একটা মানে একটা সহযাত্রী হতে পারে, কিন্তু কখনো জয়েন করতে পারে না যদি আদর্শে বিশ্বাস না করে। কোনো ব্যক্তি যদি বিএনপির আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপিতে জয়েন করে, সে আদর্শে বিশ্বাসী হয়ে জয়েন করবে না। আমরা তো এর আগেও নানা সময় আসলে দেখেছি যে আওয়ামী লীগ থেকে তারা আসলে বিএনপিতে এসেছেন, আবার বিএনপি থেকেও গিয়েছেন আওয়ামী লীগে, কিন্তু
এখন আসলে আপনারা, আমি জানতে চাচ্ছি যে যেহেতু দলটি আসলে নিষিদ্ধ এবং ভোটে অংশগ্রহণ করছেন, আপনারা এই এক বছরে আসলে পরিসংখ্যানটা কেমন, কি পরিমাণ লোকজন একেবারে প্রকাশ্যে জয়েন করেছে? শোন, আমার আগের আলোচক কিন্তু উনি কিন্তু পরিষ্কার ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন যে ভোটারদের আইডেন্টিটি, ভোটার একটা হলো দলের কি মনে করেন, দলের কিছু কর্মী থাকে, কর্মী তো ন্যাচারালি কর্মীদের মধ্যে যখন আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, গণহত্যা করবেন, তখন সব কর্মী যে আপনাকে সমর্থন করবে এমন তো কোনো কথা নাই, তাই না? তাই সেরকম তো কিছু কর্মী হয়তো নিশ্চুপ হয়ে যাবে। এই কাজে এটা হলো, আর যারা সমর্থকদের মধ্যে আমি তো প্রথমেই আপনাকে বলছি, যদি কারো কেনা থাকতো দল ভোটাররা, তাহলে তো বিএনপি জন্মগ্রহণ করার পরে বিএনপির এত সাপোর্টার আসলো কীভাবে, বিএনপির এত ফলোয়ার্স কীভাবে আসলো, বিএনপির ভোট এত আসলো কীভাবে? কাজে ভোটাররা কারো কেনা না, ভোটার যারা ভালো কাজ করবে তার পক্ষে, যেটা স্বাভাবিক হয়। আজকে মনে করেন, আজকে যে সরকার এই আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আসবে, যদি নির্বাচনের পরে জনগণের কমিটমেন্ট যা আছে সেগুলো ফুলফিল করতে না পারে, তাহলে পরবর্তী পর্যায়ে কি এই সরকারের মানুষ ভোট দিবে না তো। যে কারণে শেখ হাসিনা ভোটটা দেয়নি কেন, যে শেখ হাসিনা যে স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে, তারা এই কারণে তাকে ভোট দিবে না, সেই ভয় পেয়েই তো ভোট থেকে সরে গেছে। তাই কাজে মানুষ ভোট দিবে তাকেই, যে তার কল্যাণে কাজ করবে, রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, যার মধ্যে মানবিকতা থাকবে, যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে, তাকেই ভোট দিবে। এটা তো পরিষ্কার। কাজে কারো কেনা না ভোটাররা। অর্থাৎ আমরা আরেকটা বিষয় আপনাদের কাছে আলোচনা করব যে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই আসলে জুলাই সনদের যেই বাস্তবায়নের গণভোট, সেটা আসলে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, সেটা আসলে কতটুকু বাস্তব এবং হতে পারে কিনা সে বিষয়ে আমরা আলোচনা যাব। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকের ভোটের ট্রেনে আলোচনার জন্য স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রানী, এবং সরাসরি যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সাতক্ষীরা থেকে আহসান রাজীব। তিনজনকে আবারও আমরা স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু আহসান রাজীবের কাছে যেতে চাই যে আমরা তো দেখছি যে যেহেতু যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেক্ষেত্রে নির্বাচনের আগে দলগুলোর যে প্রচারণা, একেবারে মাঠের যে অবস্থা, সেটা তারা ইতিমধ্যে শুরু করেছেন। আপনার এলাকায় কেমন দেখছেন ভোটারদের মধ্যে তাদের প্রচারণা, এবং ভোটারদের মতামতটা কেমন, আসলে তারা আগামীর নির্বাচনটা কেমন দেখতে চায়, জানতে চাই। সাকিব, সাতক্ষীরাতে কিন্তু ইতিমধ্যে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদের যে প্রচারণা তারা নিজেদের মতো করে করছেন। এখনো কিছু দলের প্রার্থী ইতিমধ্যে সিলেক্টেড হয়ে গেছে, কিছু দলের প্রার্থীতে এখনো নিয়ে কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছেন। তো ইতিমধ্যে ভোট নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি আশার আলো তারা দেখতে পাচ্ছেন, এবং তারা চিন্তা করছেন যে আগামী নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাতক্ষীরা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু। তার কাছ থেকে একটু শুনি। আপনার কাছে জানতে চাই কিভাবে চাচ্ছেন এবারে নির্বাচন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নির্বাচন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যেটা আমাদের কেন্দ্রীয়ভাবে চাওয়া, সেটা হচ্ছে ফ্যাসিস্টদের বিচার অবশ্যই হতে হবে, এবং আমাদের যে উচ্চকক্ষে পেয়ার, তারপরে এগুলো আমাদের দাবি, এবং এই দাবিতে আমরা এখনো পর্যন্ত কেন্দ্রীয়ভাবে অনড় আছি, এবং ফ্যাসিস্ট বিচার না হওয়া পর্যন্ত তারা কখনোই এই নির্বাচনে অংশগ্রহণ করুক। এটা কতটুকু প্রস্তুত নির্বাচনে? আমরা নির্বাচনে মোটামুটি এগিয়ে যাচ্ছি, কিন্তু যেটা প্রবলেম আমাদের ছিল যে আমাদের এখনো প্রতীকটা বরাদ্দ হয়নি। আমাদের প্রতীক নিয়েও আমরা মানে হয়তো আন্দোলনে যেতে হবে, এমন অবস্থা আমাদের। আর হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক যেটা বললেন, অন্তর্ভুক্তি নির্বাচন বলতে দেখাচ্ছে যে বিগত দিনে যে এই স্বৈর শাসক আমাদের বহু দেশের নেতাকর্মীদের, বিভিন্ন দলের নেতাকর্মীদের গুম খুন থেকে শুরু করে তারা যে নিপীড়ন করেছে জনগণকে, মানুষকে, সেটার বিচার, বা এই যে জুলাইয়ের যে গণহত্যা, সেটা তাদের সম্পৃক্ততা যেটা ছিল, এই সম্পৃক্ততার যে বিচার না হওয়া পর্যন্ত তারা এই নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা জাতীয় নাগরিক পার্টি কোনো অবস্থাতে চায় না বা মানবে না। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সিনিয়র সিটিজেনের কাছে জানতে চাই, সাতক্ষীরা একজন প্রবীণ নাগরিক, তার কাছ থেকে জানতে চাই। অধ্যাপক মোজাম্মেল হোসেন, আপনার কাছে জানতে চাই এবারে নির্বাচন নিয়ে আপনারা প্রবীণরা আসলে কি ভাবছেন?
ধন্যবাদ আপনাদেরকে, যারা নির্বাচন প্রসঙ্গ নিয়ে এই দেশের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে বেড়িয়ে আপনারা যে এইগুলো সংগ্রহ করছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে গেলে তো অনেক কথা এসে যায়, অত সংক্ষেপে তো বলা সম্ভব না। তারপরেও বলি, বিগত দিনে যারা নতুন ভোটার হয়েছে তারা ভোট দিতে পারেনি, তাদের ভিতরে একটা কষ্ট, দুঃখ। এখন আমরা যারা প্রবীণ, আমরা দেখতে পাচ্ছি। আপনারা সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনটা অবশ্যই চাই, যারা ক্রাইম করেনি তারা অবশ্যই নির্বাচনে আসবে, আমরা এটা আশা করি। যারা ক্রাইম করেছে তাদেরকে বাদ দিয়ে কিভাবে তারা নির্বাচনে আসবে সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। কোনো দলের প্রতিনিধি হয়ে আসবে না স্বতন্ত্র দাঁড়াবে, যারা ক্রাইম করেনি তাদের অবশ্যই ভোটে দাঁড়ানোর সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনাকে আমরা একটু কথা বলতে চাই সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সাথে। আপনারা আসলে আপনাদের দল থেকে আপনারা কি চিন্তা করছেন অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। বিএনপি অবশ্যই একটি গণতান্ত্রিক দল। আমরা চাই অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন। এই দাবিতে আমরা 17 বছর রাজপথে আমরা আন্দোলন করেছি। একটি দাবিতে, সেটা হলো আমাদের গণতান্ত্রিক অধিকার ফ্রি দেওয়ার জন্য। এবং এই গণতান্ত্রিক অধিকার ফ্রি নেওয়ার জন্য আমাদের আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছে, গুম হয়েছে। এই গণতান্ত্রিক আন্দোলন সফল করার জন্য অতএব আমরা চাই দেশে একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের দাবি। আর ফ্যাসিবাদের যারা আছে তাদের তো কোনো সুযোগ নেই, কারণ 17 বছর তারা ফ্যাসিবাদ কায়েম করেছে এবং বাংলাদেশের মাটিতে সেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছে। ফলশ্রুতিতে তারা কি পেয়েছে? তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠুক, এটা আমার দল চায় না, আমরা চাই না, দেশবাসী চায় না। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটাররা আসলে কোন দিকে যাবে? আওয়ামী লীগের ভোটাররা সবাই তো আর আওয়ামী লীগ তো ওইভাবে করতো না। আওয়ামী লীগের যারা ভোটার সেটা তাদের বিষয়। আমরা আশা করব যে দল জনগণের পাশে আছে, আওয়ামী লীগের ভোটাররা বুঝতে পারবে যে এদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে গেলে বিএনপিকে দরকার। অতএব বিএনপি পাশে থাকবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সর্বশেষ অতিথি একজন তরুণ ভোটার রয়েছেন, তার কাছ থেকে জানবো তার ভাবনা। ধন্যবাদ এখন টিভিকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমার ভাবনা, প্রথমত তরুণ যারা আছে তাদেরকে বা বিগত সরকার যে তাদের ভোট অধিকার হরণ করেছিল, আগে ভোট অধিকার প্রয়োগ করার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। তবে হ্যাঁ, তারাই নির্বাচনে আসুক যারা বিগত দিন মানুষের উপর অত্যাচার করেছে, তারা না আসুক। এবং যদি তাদেরকে আসতে হয়, আইনি প্রক্রিয়া মেনটেন করে আসতে হবে। যে সাতক্ষীরা যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন এবং সাধারণ ভোটার রয়েছেন, তাদের মতামত যে যারা নানা ধরনের হত্যাকাণ্ড সহ নানা গুম খুনের সাথে জড়িত, তাদের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তাছাড়া কোনোভাবে তাদেরকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে নয়। তো এই ছিল সাতক্ষীরা থেকে সাকিব। হাসান রাজীব, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে আমরা ভোটারদের মতামত জানছিলাম। রেজাউল করিম রনি, আমরা একটু জানতে চাই যে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে যেদিন আসলে আগামীর যে নির্বাচনের দিন, সেদিনই যাতে গণভোটের আয়োজনটা করা হয়, সেটা আসলে কতটুকু সম্ভব এবং বাস্তব? দেখেন, এখানে আমি বিএনপির সাথে 100% দ্বিমত পোষণ করি। এই পরিস্থিতিতে গণভোটের কোনো দরকার নেই। কেননা জুলাই সনদ যেটা, সেটা কেন গণভোট লাগবে? জুলাই সনদ তো বাস্তবায়ন, যেগুলো ঐক্যমত হয়েছে সমস্ত দলগুলো, সেগুলো তো এই সরকারের আমলেই বাস্তবায়ন শুরু করে দেওয়া যায় এবং পরবর্তী সময়ে যারাই নির্বাচিত হবে তারা এটা জাস্ট কন্টিনিউ করবে। যদি এটা এখনই বাস্তবায়ন শুরু হয়ে যায়, তাহলে এটা পরবর্তী যেগুলো বাকি থাকবে, যেগুলো সময় সাপেক্ষ বা যেগুলো সাংবিধানিক বিষয় আশয়, সেগুলো পার্লামেন্টে যারা আসবে তারা করবে। এটা একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে হবে। কিন্তু এটার জন্য আলাদা করে যখন আপনি গণভোটের আয়োজন করবেন, তার মানে এই সরকারকে আপনি কি বৈধ মনে করেন না? যদি এই সরকারকে আপনি বৈধ মনে করেন, এই সরকারের গঠিত কমিশনও বৈধ, এবং সেই কমিশনে আপনারা মাসের পর মাস বৈশা চা সিঙ্গারা খাইয়া সিদ্ধান্ত নিলেন, তারপরে এখন আবার গণভোট কেন লাগবে? তার মানে আপনি পুরো প্রসেসটাকে আন্ডারমাইন করছেন। ফলে যে বা যাদের প্ররোচনায় বা যাদের খুশি করার জন্য বিএনপি এই সিদ্ধান্ত নিচ্ছে, আমি মনে করি এটা আত্মঘাতী হবে। এবং এটা হলো আপনার পলিটিক্যাল প্রবলেমকে লিগ্যালি সলভ করার মতো ডেঞ্জারাস ব্যাপার হবে। রাজনীতি জুডিশিয়ারি না, রাজনীতি আপনার হাইকোর্টের প্রাঙ্গণ না। এটা আপনি জুলাই সনদের একটা এটা হা না ভোটের আয়োজন করা বা এটাকে একটা লিগ্যাল ডকুমেন্ট আকারে প্রস্তাব করার। কোনো দল তো বলছে যে আগে গণভোটটা হওয়া উচিত, পরে নির্বাচন। কেন গণভোট হবে? সে সংস্কার কে চায় না? গণভোট কখন হয়? সংস্কার সবাই চায়, আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ তো নাই এখন। আওয়ামী লীগ ছাড়া সবাই যেখানে সংস্কার চায়, সেখানে গণভোটটা কেন দরকার? কার জন্য দরকার?
গণভোটটা হলো এখানে ডেমোক্রেটিক পদ্ধতিকে আন্ডারমাইন করার জন্য এখানে ইন করানো হয়েছে। যদি একটা দল সংস্কারের ব্যাপারে আপত্তি, একটা দল কোনো সুস্থ মানসিত মনে করে না যে এখানে সংস্কার ছাড়া এই রাষ্ট্র আগামী দিনে চলবে, সংস্কার না, আমরা তো বলি পুনর্গঠন লাগবে পুরাটাই, সেখানে সবাই যেখানে সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। কিন্তু হ্যাঁ, কথা হলো বিএনপি যেভাবে চায়, বিএনপির যে চিন্তাধারা আদর্শ, একইভাবে তো জামাতের আদর্শ একই রকম না, সে তো একইভাবে চাইবে না। বিএনপি যেভাবে আইনকে দেখে, রাষ্ট্রকে দেখে, ক্ষমতাকে দেখে, এনসিপি সেভাবে দেখে না, জামাত সেভাবে দেখে না। এই ভিন্নতা থাকবে, সেই ভিন্নতা পলিটিক্যাল ভিন্নতা, সেইটার লিগ্যাল সলিউশন করা হবে ডেঞ্জারাস। এই জন্য আমার প্রস্তাবনা, এটা বিএনপি দাবি করতে পারে, জামাত দাবি করতে পারে, এনসিপি দাবি করতে পারে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু রাজনীতি বুঝি, রাজনৈতিক সমস্যার লিগ্যাল সলিউশন করা হবে ডেঞ্জারাস। এটা করা কোনোভাবে অ্যালাউ করা উচিত হবে না। যদি আপনি করেন তাহলে এই সরকারকে, এই যে 1-1.5 বছর যে সরকার ক্ষমতায় আছে, হ্যাঁ, এই যে এই সংস্কারগুলো, পুলিশ প্রশাসনের সংস্কার, ব্যুরোক্রেসির সংস্কার, জুডিশিয়ারি সংস্কার, কোন দল আটকাবে, কোন দল নিষেধ করবে এগুলো করতে আপনাকে? এগুলো তো মেজর সংস্কার। অর্থাৎ গণভোটটি এখন দরকার নেই, কোনোভাবেই গণদরকার এখন না। জুলাই সনদ প্রশ্নে কোনোদিনও গণভোট দরকার নাই, আপনি যদি পলিটিক্যালি আন্তরিক হয়ে। আমরা একটু শুনে আসি। আমরা আব্দুল সালাম, আপনার কাছে একটু যেতে চাই যে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের দিন গণভোট, সেটা আসলে কেন দরকার? যেমন রেজাউল করিম রনি বলছেন যে এটা দরকারই নেই, কি মনে হয়? না, উনি কিন্তু আবার ওইটাও বলছেন যে যে সমস্ত কিছু পার্লামেন্টের দরকার সেগুলো পার্লামেন্টে যে পরবর্তী সরকার সেগুলো আইনকে রূপান্তরিত করবে। কিন্তু গণভোটের প্রস্তাবনা তো আছে। হ্যালো, কেটে গেছে। আচ্ছা, আমরা তার সঙ্গে যুক্ত হব, তবে পার্লামেন্টের আগে এটা করতে হবে, তাইলে তো সেই জায়গায় গণভোটের প্রশ্নটা আসছে। আর গণভোটের জন্য আমরা বলছি, আমরা তো গণভোটের কথা আগে বলি নাই। যদি না লাগে সেটা পার্লামেন্ট ডিসাইড করবে, অসুবিধা তো নাই। আমরা তো সেই কথাটা আগেই বলে আসছি। যদি কোনো কিছু আপনার বেসিক কোনো চেঞ্জ করতে হয়, বেসিক চেঞ্জ করতে হলে আপনাকে শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, আমরা একটু রেজাউল করিম রনি একেবারে সংক্ষেপে আমরা একটু জানতে চাই যে একটা জিনিস বলা হচ্ছে যে না একটু শেষ করে নেই। আচ্ছা, জি শুনতে পাচ্ছি, বলেন সালাম ভাই, বলেন, শুনতে পাচ্ছি। না, আমি যেটা বলতেছি যে আমরা যেটা বারবার বলে আসছি যে দেখেন, আমরা যেটা সমঝোতা হয়েছে এই সমঝোতা নিয়ে আমরা নির্বাচনে যেতে পারি, কিন্তু যারা বলতেছে যে না এটাকে আইনে রূপান্তরিত করতে হবে, সেটাই আমরা বলছি। যদি এটাকে যেটা সংবিধানকে সংশোধন করতে হয়, তাহলে তো আপনার পার্লামেন্ট ডাকা ছাড়া কোনো আপনি আইন এটাকে সংশোধন করতে পারবেন না। আমরা ঐক্যমত হয়েছি, ঐক্যমতের ভিত্তিতে আমরা নির্বাচনে চলে যাই, যে আমরা যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছি আমরা পার্লামেন্টে যাই এগুলো সংশোধন করব। কিন্তু আমরা তো এটা ওই জায়গায় যদি বিপরীত থাকে তখনই তো গণভোটের প্রশ্নটা আসছে, এবং সেটার জন্য আমরা তো প্রথম বলি নাই এটা। আর আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই যে আপনি যে প্রশ্নটা বিগিনিং থেকে করছেন যে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে, শোনেন, গত 2টা নির্বাচনে 5% লোকও তো ভোট দিতে যায় নাই, তাহলে সেখানে আওয়ামী লীগ কোথায় ছিল? আওয়ামী লীগের ভোট বলতে কিছু নাই। বক্তব্যটা ক্লিয়ার। আমরা একটু সালাম ভাই ছোট করে জানতে চাই যে সাম্প্রতিককালে বড় করে আসলে কথাটা উঠছে যে অনেক উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছেন, এইটা কিভাবে দেখেন? যদি একটি ভালো নির্বাচনী হয় তাহলে সেফ এক্সিট কেন লাগবে? এটা আসলে তারা কেন এটা বলতেছে জানি না, তবে তারা সরকারে আসার পরে এমন কিছু উল্টাপাল্টা যারা কথাবার্তা বলছে যে দীর্ঘ 50 বছর কিছুই হয় নাই, তারা এই 1 বছরে সব কিছু করে ফেলাবে, রাজনীতিবিদরা কিছুই করতে পারে নাই, সব ব্যর্থ। অর্থাৎ তারা রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে যারা দাঁড়ায় গেছিল। আমরা কিন্তু কখনো মনে করি নাই, আমরা এখনো মনে করি না। আমরা মনে করি এই সরকারটাকে আনাই হয়েছে একটা ভালো নির্বাচন করে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা অর্পণ করবে। এর বাইরে কিন্তু তাদের মূল কোনো কাজ নাই। অর্থাৎ ভালো একটি নির্বাচন কথা বলতে যেই তারা নিজেরা। রনি ভাইয়ের কাছে ছোট, মানে 10 সেকেন্ডের মধ্যে জানতে চাই সেফ এক্সিট কেন দরকার বা এই কথাগুলো কেন আসছে? এগুলোর পলিটিক্যাল রেটরিক, সেফ এক্সিটের কোনো কারণ নাই, কারণ এটা সম্মিলিতভাবে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের ব্যর্থতা সম্মিলিত ব্যর্থতা, সফলতা সম্মিলিত সফলতা, এবং এই সরকারের সামনে এখন
সমস্ত সফলতার কেন্দ্রবিন্দু হলো তারা যদি একটা ভালো নির্বাচন করে দিতে পারে। দেখেন আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছি, একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি। এই পিরিয়ডের মধ্যে অনেক ধরনের ক্যাওয়াস থাকবে, অনেক ধরনের কথাবার্তা থাকবে, এগুলি সব কিছু ধরা ঠিক হবে না। এই সরকারের সবচেয়ে সমস্ত কিছু ব্যর্থতার পরেও তারা যদি খালি একটা নির্বাচন যেখানে মানুষ ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারবে, নির্বাচন আমরা তখনই বলবো এই সরকার সফল। আমরা একেবারে শেষ পর্যায়ে দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে কথা বলছিলাম এবং সবশেষে যেটা আসলে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচন একটি সুন্দর নির্বাচন হলেই হয়তো উপদেষ্টাদের যে সেফ এক্সিটের কথা বলা হচ্ছে সেটা হয়তো দরকার হবে না। আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।